কি বস, ভালো তো? সুস্বাগতম তোমাদেরকে আবার একটি নতুন ভিডিও শুরু করতে চলেছি। আজকে পড়বো আমরা কার্যক্ষমতা শক্তি। তো সবাই রেডি তো? আচ্ছা ঠিক আছে, অত শত কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের এই চ্যাপ্টারটা, যার নাম হলো কার্যক্ষমতা শক্তি। চলো আরো নাটক করব আমরা, তার মাঝে পড়াশোনাও করব। তো প্রথম টপিক হলো কার্য। তো আমরা এই কার্য সম্পর্কে কি জানি, চলো শুরু করা যাক। কার্যটা কি? কার্য, যেটাকে আমরা ওয়ার্ক বলে থাকি। আচ্ছা, কার্যের প্রথমে তো আমাদের ডেফিনিশন জানতে হবে, অর্থাৎ কাকে বলে, বুঝতে পারলে? তো আমি একটা নতুন ধরনের পড়াচ্ছি, মানে কুইক রিভিশন টাইপের। তোমরা তো পড়েছো, আমরা একটু কুইক রিভিশন টাইপের বানিয়েছি। আমি এর প্রতি একটা শর্ট নোটসও বানিয়েছি, টেলিগ্রামে আপলোড করা আছে। যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে আর কি জয়েন করেনি, অতি সত্বর জয়েন হয়ে যাও। তো সেই সমস্ত পিডিএফ গুলো আগে পেয়ে যাবে এবং প্রিন্ট আউট করে রাখলে তোমাদেরই সুবিধা হবে। চলো, কার্য মতলব আমরা বুঝতে পারবো দুটো জিনিস, যে বল প্রয়োগ করতে হবে। বল প্রয়োগ হয়েছে, বল প্রয়োগ হয়েছে। কি হয়েছে দাদা? বল প্রয়োগ হয়েছে। এবং যেখানে বল প্রয়োগ হয়েছে, যেখানে প্রয়োগ হয়েছে সেটাকে আমরা বলবো প্রয়োগ বিন্দু। এবং সেই প্রয়োগ বিন্দু যদি স্মরণ ঘটে, তাহলে আমি বলবো যে কার্য সম্পাদিত হয়েছে। ভাই কি হয়েছে? কার্য সম্পাদিত হয়েছে, অর্থাৎ বলের প্রয়োগ বিন্দুর স্মরণ ঘটেছে। বলের প্রয়োগ বিন্দুর স্মরণ ঘটেছে। কি ঘটেছে? প্রয়োগ বিন্দুর স্মরণ ঘটেছে। অর্থাৎ কার্য বলতে আমরা এটা বুঝতে পারবো, যদি বল প্রয়োগ হয় কোনো বস্তুর ওপর এবং সেই বস্তুটার সেই বল প্রয়োগ বিন্দুর যদি স্মরণ ঘটে, তাহলে আমি বলবো যে কার্য সম্পাদিত হয়েছে। তাহলে এটাকে গাণিতিক রূপ ভাবে যদি আমি প্রকাশ করতে চাই, ঠিক আছে, তো তাহলে কি করব? দেখো, বল প্রয়োগ হয়েছে তার মানে স্মরণ ঘটেছে, অর্থাৎ কিছু ডিসপ্লেসমেন্ট ঘটেছে, অর্থাৎ ডি। তাহলে ওয়ার্ক মতলব ডাব্লিউ, তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট ডি। এফ ডট ডি, যেমন ধরো এখানে একটা বক্স নিয়ে নিলাম, এখানে একটা ধরো বক্স নিয়ে নিলাম, এবং এই বক্সটাকে ধরো আমি একটা সুতো লাগিয়ে দিলাম এখানে। এই বরাবর ধরো আমি এই হাত দিয়ে টানছি, চলে যাচ্ছি না, মানে টানছি। তাহলে কি হবে? এই বক্সে স্বাভাবিকভাবে এটা স্মরণ ঘটবে। কতটা আমি জানি না, আমি ধরে নিলাম ধরো দাদা এক্স কিছুটা পরিমাণ সামনে এগিয়ে গেল। এবার যখন সামনে স্মরণ ঘটলো, আর আমি যে এই যে টানটা করলাম, টান অর্থাৎ টান এক প্রকার ফোর্স, বল, এবং যার কারণে এই স্মরণ এবং এই টানের মাঝে একটা বল, একটা কোণ উৎপন্ন হয়েছে। যদি লক্ষ্য করো, এখানে একটা থিটা উৎপন্ন হয়েছে, ঠিক আছে। এখন এই থিটাটা আসলে কি? তোমরা ক্লাস 11-এ পড়বে যে ভেক্টর ডট প্রোডাক্ট হয়, প্রোডাক্ট অর্থাৎ ডট এবং ক্রস প্রোডাক্টের কারণে কি ভেক্টর কি ব্লা 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 কি আছে, ওগুলো ভালো করে বুঝতে পারবে। আপাতত আমি যেটা বোঝাচ্ছি ওটা মাথায় রাখবো, ঠিক আছে। আমরা যখনই আর কি ওয়ার্ক লিখবো, তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট আকারে লিখবো, যে ডট প্রোডাক্টে লিখি। বুঝতে পারলে? আসলে ফোর্স এবং এই ডিসপ্লেসমেন্ট, এটা দুটোই হলো ভেক্টর রাশি। এটা কি? দুটোই হলো ভেক্টর রাশি। আর আমাদের এটা জানতে লাগবে যে ভেক্টর রাশির গুণফল সর্বদা স্কেলার রাশি উৎপন্ন করে। তার মানে এই যে ওয়ার্কটা না, এই ওয়ার্কটা হলো এক প্রকার স্কেলার রাশি। কি রাশি? স্কেলার রাশি। এবং এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে, আমরা যখন এই ডট প্রোডাক্টটা উঠানো হয়, তখন আমরা cos থিটাকে পাই। কি পাই? cos থিটাকে পাই। তাও আমি মোটামুটি ভাবে বলে দিচ্ছি আসলে হয়টা কি। চলো শুরু করা যাক। এই যে বক্সটা নিয়েছিলাম, এই বক্সটা যখন আমি টানছিলাম, যখন একে আমি টানছিলাম এই দিক থেকে, ঠিক আছে, ধর আমি এদিকে টানছিলাম এই হাত দিকে, তাহলে নিচের দিকে একটা ফোর্স কাজ করতেছে, সেটা হলো mg, এর ভর আর কি। ভর এবং গ্র্যাভিটেশনের কারণে নিচের দিকে একটা ফোর্স কাজ করছে, অর্থাৎ টানছে। এবং যখন আমি এখানে একটা কোণ উৎপন্ন করলাম, আসলে তাহলে দেখতে কি হলো? ধরো আমি একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে একটা ডট নিয়ে নিলাম, সামনের দিকে ঘুরলো স্মরণ, এখানে আমি টানছি, থিটা উৎপন্ন হলো। থিটা যে অ্যাঙ্গেল ধরে থাকে ওটা একদম, ওটাকে বলা হয় cos থিটা। আর যেখানে এই বড় লম্ব অংশ, এটা হলো sin থিটা, ঠিক আছে। এবং নিচের দিকে হলো mg, তো mg হলো sin থিটাকে কি করতেছে? কেটে দিচ্ছে। তাহলে পড়ে থাকলো কোন অংশ? cos থিটা। তো সেই হিসাবে আমাদেরকে cos থিটা নেওয়া হয়। আমি মোটামুটি বললাম আর কি, মোটা এবং মোটি ভাবে বললাম যে আসলে কি হয়। আমি বডি শেমিং করছি না, বলার চেষ্টা করতেছি ভাই, তোমরা তো একটু বেশি ভাবো, তো তাই বললাম। যাই হোক, তো এটা আসলে এরকম হয়। অর্থাৎ কার্য বলতে কি বোঝায়? যদি কোনো বস্তুর ওপর যদি বল প্রয়োগ করি এবং সেই বস্তুর স্মরণ যদি বলের অভিমুখে ঘুরতে পারে, বলের বিপক্ষেও ঘুরতে পারে, তো এই সমস্ত যে জিনিস, এটাকে কার্য বলবো। তো কার্য যদি আমি গাণিতিক রূপ বলতে যাই, তাহলে কার্যের গাণিতিক কি রূপ হবে? তো ডাব্লিউ সমান সমান এফ ডট ডি। অনেক বইয়ে
এসও লেখা আছে, সরণ এক কথায়, ডিসপ্লেসমেন্ট এখানে যাই ধরা হয়েছে তোমাদের বই হিসেবে তোমরা পড়বা, কোনো ব্যাপার নেই, তুমি ডিও লিখতে পারো, এসও লিখতে পারো, ঠিক আছে, বুঝতে পারলাম। এখন এর একক দেখে নিই, এককটা কি হবে, চলো এর একক দেখে নিই। এর দুটো একক দাদা ভাই, এসআই এবং সিজিএস। এবার এসআই তে কি হবে, W = Fs, আর এদিকে W = Fs। তো এসআই পদ্ধতিতে ফোর্স অর্থাৎ বলের একক হলো নিউটন এবং সরণের একক হলো নিউটন মিটার, এবং এর হলো আর্গ, কত আর্গ, আর এটা কি সেন্টিমিটার, আর্গ সেন্টিমিটার, আর্গ সরি আর্গ কেন বলতেছি, ডাইনি তো হবে না, একদম ডাইনি সেন্টিমিটার, ডাইনি তো, আচ্ছা ডাইনি কেন বলতেছো, অনেকজন কি বলতো, আমাকে যদি কেউ বলে নিউটন বলে না, আমার মনে ভাবি যে নিউটন বলতেছে না ডাইনি বলতেছে, যে কেন ব্যাপারটা। আচ্ছা দেখো, যে 1 নিউটন আমরা কি জানি, 1 নিউটন = 10⁵ ডাইন। তো আমি একজনকে মানে পড়াচ্ছিলাম, তো তার উচ্চারণে ডাইনকে ওই ডাইনি বলতেছে। নতুন একটা জিনিস আবিষ্কার হলো যে 1 নিউটন = 10⁵ ডাইন, অর্থাৎ আমি কাউকে যদি নিউটন বলি, তার মানে ইনডাইরেক্টলি আমি বলতে যাচ্ছি সে হলো কত 10⁵ ডাইনে সমান। আচ্ছা এটা জোকস অ্যাপার্ট ধরো, যাই হোক। তো এর একক কি হয়, নিউটন আর মিটার, আর ডাইন সেন্টিমিটার। নিউটন মিটারকে আমরা কি বলি জানো, নিউটন মিটারকে আমরা বলি হলো জুল, কি বলা হয় জুল, আর ইহাকে বলা হয় আর্গ, ERG, আর্গ, জুল, এবং কি বলা হয় আর্গ বলে, কি বলে জুল বলে, এবং কি বলে আর্গ বলে, জুল এবং আর্গ বলে, ঠিক আছে, বুঝতে পারলাম, ঠিক আছে, হয়ে গেছে আশা করি। হ্যাঁ মাত্রাটাও তাহলে শিখে নিতে, মাত্রাটা কি দিলে হবে, মাত্রা কি হবে, W = Fs ছিল, তো F অর্থাৎ বলের মাত্রা কি হয়, বলের মাত্রা আমরা সাধারণত আমরা জানি mL/t-2, থার্ড ব্র্যাকেটে রাখবো সবসময় মাত্রা, আর S সরণ, তো সরণটাকে আমি কি দ্বারা ডিনোট করব, L দ্বারা, তাহলে কি হয়ে গেল mL/t-2, তাহলে আমরা কি বললাম, কার্যের সংজ্ঞা বললাম, ঠিক আছে, তো কার্যের গাণিতিক রূপ দেখলাম, ব্যাপারটা বুঝতে পারলাম যে ডট প্রোডাক্ট যখন উঠে তখন কি আসে, cos থিটা আসে, কেন হয়, ক্যান্সেল আউট হয়ে যায় sin থিটা, এবং cos থিটা আর sin থিটার ব্যাপারটা তোমরা আরো ভালো করে বুঝবে, তাও আমি হালকা বলে দিলাম আর কি, মোটামুটি ভাবে বলে দিলাম আসলে কি হয়, ঠিক আছে। এরপর আমরা কি দেখবো, কার্যের বিভিন্ন রূপ। আজকে রূপ আমার এমন, সামনে কালকে কি হবে আমি জানি না, রূপ যেমন চেঞ্জ করো তোমরা, ঠিক তেমনি কার্যের বিভিন্ন রূপ আছে, বলের বিরুদ্ধে কার্য হয়, বলের সপক্ষে কার্য হয়, আবার কার্যহীন বলও হয়, আমরা সেটাই দেখবো, ঠিক আছে, চল দেখা যাক। এটা মোছা উচিত ছিল না আমাদের, চলো ওই জোশে হয়ে গেছে, বুঝতে হয় বস, না বুঝলে হবে না, চলো দেখা যাক। তো কার্যর বিভিন্ন রূপ রয়েছে, সেই জিনিসগুলোই পড়বো। আমরা শুরু করবো থিটা দিয়ে। থিটা = যদি 0 ডিগ্রি হয়, কি হয় যদি 0 ডিগ্রি হয়, বা থিটার মান যদি 0 ডিগ্রি বেশি আর 90 ডিগ্রি কম হয়, তাহলে কি ঘটবে, কেস নাম্বার 1। যদি থিটা একদম ডাইরেক্টলি 90 ডিগ্রি হয়, তাহলে কি ঘটবে, থিটা কি হয় 180 ডিগ্রি হয়, বা থিটা যদি 90 ডিগ্রির উপরে বা 180 ডিগ্রি নিচে যদি চলে, কি থিটার মান যদি 90 ডিগ্রির উপরে বা 180 ডিগ্রির নিচে হয়, তাহলে কি ঘটবে, ওই সমস্ত কেস দেখবো। আসলে দেখো, যদি থিটার মান যদি 0 ডিগ্রি বা 0 ডিগ্রির বেশি 90 ডিগ্রি কম হয়, তাহলে কি ঘটে, দেখো ধরো একটা এখানে বস্তু আছে, বস্তুটাকে আমি এদিকে টানছি, তো সরণটা এদিকেই ঘটেছে, ঠিক আছে, সরণ ঘটছে এদিকে এবং বল প্রয়োগ হলো এদিকে, তাহলে বস্তুটার মধ্যে এখানে যে থিটা উৎপন্ন হয়েছে কত 0 ডিগ্রি। আমরা যদি W = Fs cos থিটা এন্টার করাই, তো Fs cos 0 ডিগ্রির মান কত, এবার কথা হলো cos 0 ডিগ্রির মান কত, এই যে প্রশ্ন যে cos আসলে কি, cos থিটা আসলে আমরা বোঝাই যে কোনো cos থিটা বলতে বোঝা হলো ভূমি বাই অতিভুজ। এখন ভূমি কি অতিভুজ কি, পিথাগোরাসের উপপাদ্য আশা করি ভালো করে পড়েছো, পিথাগোরাসের উপপাদ্যে ভূমি অতিভুজ লম্ব সম্পর্কে বলা হয়েছে, লম্ব বাই অতিভুজ আমরা যদি করি তাহলে আমরা sin থিটা পাই, আমরা ভূমি বাই অতিভুজ যদি করি তাহলে আমরা পাই cos থিটা। এবার এগুলো প্রত্যেকটার মান রয়েছে, আমি একটু দেওয়ার চেষ্টা করতেছি যে cos 0 ডিগ্রির মান হলো 1, cos 30 ডিগ্রির মান কত, cos 45 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রি এবং cos 90 ডিগ্রি। এটা হলো √3/2, এটা হলো 1/√2, দিস ইজ হাফ এন্ড দিস ইজ 0, বললাম ঠিক আছে তোমাদের মতো।
তো cos 0 ডিগ্রির মান হলো 1, তাহলে এটা হবে কি হবে fs। তো w = কি হলো fs। তাহলে এটা কি তোমাকে যদি বলে যে কোন শর্তে যে কার্য ধনাত্মক হয়, তখন বলবে হয়তো থিটা যখন 0 ডিগ্রি বা থিটার মান 0 ডিগ্রি থেকে বেশি 90 ডিগ্রির থেকে কম, তখন হলো বল কি হয়, কার্য কি হচ্ছে, পজিটিভ হচ্ছে, কার্য কি হচ্ছে, পজিটিভ। এবার যদি থিটা কোনো কারণবশত 90 ডিগ্রি হয়ে গেল সামথিং এরকম, ধরো এদিকে ধরো বল প্রয়োগ হচ্ছে আর এদিকে ধরো সরণ করতেছে, তাহলে সেক্ষেত্রে কেমন করবে, সেক্ষেত্রে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হচ্ছে এটা কত, 90 ডিগ্রি। এক্ষেত্রে w = fs যদি আমরা করি তাহলে কি ঘটবে, fs cos 90 ডিগ্রি। এবার cos 90 ডিগ্রির মান কত দেখো, cos 90 ডিগ্রির মান 0 ডিগ্রি, তাহলে আসলে কি হয়ে গেল 0। তাহলে এর কোনো দাদা উদাহরণ রয়েছে, সদ্যজাত সামথিং উদাহরণ রয়েছে? অবশ্যই ভাই, অবশ্যই অবশ্যই। কোথা থেকে আসলে তাহলে এগুলো দেখো, এখন যদি আমি যদি ধরো এটা হলো সূর্য মামা, ঠিক আছে, সূর্য চাঁদ মামা হয় না, সূর্য মামা কোথায়। এবার ইহাকে কেন্দ্র করে যে পৃথিবী যে ঘোরে, ইহাকে কেন্দ্র করে যে পৃথিবী যে ঘোরে, তো পৃথিবী একে একটা নির্দিষ্ট বল দ্বারা আকর্ষণ করে, নিচের দিকে টানে, এবং এই পৃথিবী তো ঘোরার জন্য সরণতে দিয়ে ঘুরতে হবে। একটা টাইম কি ঘটবে, এদিকে আবার এদিকে ঘুরবে, সরণটা এইভাবে ঘুরবে, আবার এই বস্তুটা এদিকে ঘুরবে। তাহলে দেখো সবসময় কত 90 ডিগ্রি উৎপন্ন হচ্ছে, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে যখন পৃথিবী ঘোরে তখন কার্য কি হয়, শূন্য হয়। এই যে দেখতেই পাচ্ছ। বা আমি একটা যদি ব্যক্তি ধরো, একটা সুটকেস নিয়ে সামনে বরাবর যাচ্ছে, তো সেক্ষেত্রেও কি হবে, সেক্ষেত্রে যে কার্য উৎপন্ন হবে সেটা কেমন হবে। যেমন দেখ, যখন দেখো এই বলটা আর কি এই সুটকেসটা নিয়ে সামনের দিকে যাচ্ছে এই ব্যক্তিটা, তখন নিচের দিকে একটা কি বলে অভিকর্ষ বল নিচের দিকে কাজ করতেছে, যে সেই বস্তুটাকে নিচের দিকে নামানোর চেষ্টা করতেছে। তো বলটা নিচের দিকে, সরণটা করতে সামনের দিকে, বল নিচের দিকে এবং সরণ করতে সামনের দিকে, বল নিচের দিকে সামনের দিকে, বল নিচের দিকে সরণ সামনের দিকে। তো কত ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে কি হয়, 0, খতম, পয়সা আজম। এবার থিটা যদি 180 ডিগ্রি হয় তাহলে কি ঘটবে, ধরো এরকম সামথিং যে সরণ করতেছে এদিকে বাট বলটা এদিকে, তখন যে অ্যাঙ্গেলটা তৈরি হয় তখন এটা কি হয়, থিটা 180 ডিগ্রি। সেক্ষেত্রে কি হয়, দেখো থিটা কি হয়, w = fs cos 180 ডিগ্রি। cos 180 ডিগ্রি মান মনে রাখো, cos 180 ডিগ্রির মান হলো -1, কত হয়, -1। তাহলে এটা কি হয়ে গেল, fs। তাহলে যদি বলে কোন শর্তে ওয়ার্ক অর্থাৎ কার্য তোমাদের ঋণাত্মক হয়, তখন বলবে যে ফোর্স অর্থাৎ বল এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি 180 ডিগ্রি হয় তখন কি হচ্ছে, তখন কার্য তোমাদের ঋণাত্মক হয়। এবং ফোর্স এবং সরণের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি তোমার হলো 0 ডিগ্রি হয়, তাহলে কার্য তোমাদের হলো সর্বোচ্চ মান অধিকার প্রাপ্ত হচ্ছে। বুঝতে পারলাম, ঠিক আছে। এবার বলের বিরুদ্ধে, বলের সপক্ষে এবং কার্যহীন বল সম্পর্কে কি পড়িয়ে দিলাম। এটা হলো বলের সপক্ষে, এটা হলো কার্যহীন বল, আর এটা বলের হলো বিপক্ষে। এক কথায় বলের সপক্ষে অর্থাৎ বল যখন প্রয়োগ হবে, ধরো আমি বল প্রয়োগ করছি কোন একটা বস্তুর মধ্যে, ধরো এটা বস্তুর মধ্যে আমি একটা বল প্রয়োগ করতেছি এই বরাবর, তো বলটা প্রয়োগ করছি এই বরাবর। কোথায় বল প্রয়োগ করলাম, এই জায়গায় বল প্রয়োগ করলাম, যার কারণে বস্তুটা সরণ কোন দিকে উঠলো, এই দিকে। বল প্রয়োগ কোন দিকে করতেছিলাম, এই বরাবর, সরণটা কোন দিকে উঠলো, এই বরাবর। এখন ধরো তোমাকে সামনে বসে তোমার কানে থাপ্পড় কানে চড় মারলাম, চড়টা মারলাম কোন দিকে, এইভাবে। তুমি যাবে কোন দিকে, ওইদিকে না, তোমার ক্রাশের বাড়ির দিকে যাবে, যাবে না তো। আমি যেই ডাইরেকশনে মারবো, অর্থাৎ বল যেদিকে যাচ্ছে, বলটা প্রয়োগ হওয়ার পর সেই প্রয়োগ বিন্দুর সরণটা বলের দিক নির্দেশ বরাবর যাচ্ছে, তাহলে কি হলো, ওটা বলের সপক্ষে কার্য হলো। এবং এবার আমি কি করলাম, এবার যদি কার্যহীন বলটা তো বুঝালাম, বাট এবার যদি বলা হয় বলের বিপক্ষে, এবার ধরো এই বস্তুটাকে বুঝতে পারলাম, এই বস্তুটাকে এবার কি করলাম, এই বস্তুটাকে ধরো আমি এখান থেকে উঁচুতে কোন একটা জায়গায় রাখবো। যখন আমি এই বস্তুটাকে ধরলাম, স্বাভাবিক ব্যাপার, এই নির্দিষ্ট ঘরের জন্য অভিকর্ষ বল নিচের দিকে টানবে, তো বলটা কোন নিচের দিকে কাজ করতেছে, বলটা নিচের দিকে কাজ করছে। এবার বলটা নিচের দিকে কাজ করছে এবং এই বস্তুটার সরণ কি নিচের দিকে হওয়ার কথা যদি ছেড়ে দিই, বাট আমি কি করলাম, বলের বিরুদ্ধে কাজ করে তার সপক্ষে আমি কি করলাম, একটা আলমারি উপরের দিকে রেখে দিলাম। তাহলে বলের সরণ করলো, বলটা তো নিচের দিকে, বাট বস্তুর সরণ কোন দিকে উঠলো, উপরের দিকে। তাহলে বলের বিপক্ষে হয়ে গেল, অর্থাৎ কার্যটা কি হয়ে গেল, বিপক্ষে হয়ে গেল, যার কারণে কার্যটা কি হলো, ঋণাত্মক হলো। এক কথায় আলাদা ডাইরেকশন হচ্ছে। দেখো সরণটা কোন দিকে ঘটলো, উপরের দিকে, বলটা কোথায় দিকে, নিচের দিকে, সরণ উপরের দিকে, বল নিচের দিকে। যেমন দেখো আলাদা আলাদা ডাইরেকশন, এক কথায় আলাদা আলাদা ডাইরেকশন হলে ঋণাত্মক, বলের বিরুদ্ধে। একই ডাইরেকশনে যদি ঘটে, বলের সপক্ষে। যেমন ধরো এই বস্তুটাকে আমি এরকম করে ছেড়ে দিলাম, কোন দিকে পড়লো,
নিচের দিকে পড়লো, তাহলে বলটাও নিচের দিকে কাজ করছে, অভিকর্ষ বল, সরণটাও নিচের দিকে উঠলো, তাহলে বলের সপক্ষে। আরে ভাই সিম্পল এক কথায়, সরণ বল একই দিকে কাজ করে বলের সপক্ষে, সরণ এবং বল যদি বিপরীত দিকে কাজ করে তাহলে বিপক্ষে। এক কথায় বিপক্ষে কাজ করতেছে, সপক্ষে কাজ করতেছে, সিম্পল অ্যাজ দ্যাট ভাই, এত সোজা। হ্যাঁ, কঠিন বানাচ্ছে কেন? এবং যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয় তাহলে cos থিটার মান 0 ডিগ্রি জিরো হয়ে যাবে এবং শেষ। বুঝতে পারলাম? তো কার্য আমাদের কি হয়ে গেল? শেষ হয়নি ভাই, এখনো সম্পর্ক আছে, এখনো সম্পর্ক আছে। আমাদের জানতে হবে যে 1 জুল সমান সমান কত আর্ক হয়। 1 জুল ইকুয়াল টু 10⁻7 আর্ক হয়। 1 জুল 10⁻7 আর্ক হয়। 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন হয়। ঠিক আছে, 5 ডাইন হয়, এগুলো তো জানো। এটা অ্যাড করে নাও, এটাও অ্যাড করে নাও। বুঝতে পারলাম? ঠিক আছে কিনা? এরপর আমরা কি পড়ব? এবার দেখো তোমাদের সামনে দুটো অঙ্ক রয়েছে। অঙ্কতে কি বলা হয়েছে? দেখো একটা বক্স ছিল, একে 8 নিউটন দ্বারা বল প্রয়োগ করার পর বস্তুটার সরণ এখানে ঘটেছে। কত মিটার ঘটেছে? 8 মিটার। কৃতকার্য কত? কৃতকার্য কত? তোমরা এটা এখানে স্টপ করে নিজে করবে, চেষ্টা করবে। তার আগে আমি একটা দেখিয়ে দিচ্ছিলাম। কৃতকার্য ইকুয়াল টু W F ডট S cos থিটা। কি হয়? F ডট S cos থিটা। এবার স্বাভাবিক ব্যাপার, দেখো আমি আগে বলেছি বলটা কোন দিকে যাচ্ছে? বলটা প্রয়োগ হচ্ছে এইদিকে, সরণটা কোন দিকে হচ্ছে? এইদিকে, একই দিকে হচ্ছে। তাহলে এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে? 0 ডিগ্রি। একটু আগে করালাম। তাহলে এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে? তার আগে বল কত? 8 নিউটন, সরণ কত? 8 মিটার, cos থিটা। এখানে cos কত? 0 ডিগ্রি। এবং 8 কত? 64 নিউটন ডট মিটার। W ইকুয়াল টু কত? 64 জুল। 64 জুল। এবার এটা করো, এবার এটা করো, কি হবে? এই বক্সটাকে সরণ গঠন হলো কত বলে দিছা? 10 মিটার সরণ হয়েছে, 60 নিউটন দ্বারা বল প্রয়োগ করছি এবং অ্যাঙ্গেল এখানে দিয়ে দিছি। কত সুন্দর ব্যাপার। W ইকুয়াল টু F S cos থিটা। cos 60 ডিগ্রি। তো W ইকুয়াল টু F কত? 60। S সরণ কত? 10 এবং cos 60 ডিগ্রির মান কত? হাফ, আগে লিখিয়েছি 30। তাহলে W ইকুয়াল টু কত? 300 জুল। এটা 300 জুল। ঠিক আছে, আবার একটি অঙ্ক তোমাদের সামনে এনেছি। দেখো এই অঙ্কতে কি বলা হয়েছে। অবশ্য তুমি ভিডিওটা অফ করে করার চেষ্টা করবে। দেখো ভিডিওতে কি বলা হয়েছে। বলছে 60 নিউটন বল বস্তুতে প্রযুক্ত হওয়ার বস্তুটির বলের অভিমুখে হওয়ার পর, ঠিক আছে, বস্তুটির বলের অভিমুখের সঙ্গে লম্বভাবে 2.5 মিটার সরণ হলো। কৃতকার্য কত? ভালো করে করার চেষ্টা করবে। আগে যে তোমাদের সূত্রটাকে W ইকুয়াল টু F S cos থিটা। cos থিটা, F কত? বল কত প্রযুক্ত হয়েছে? দেখো 60 নিউটন। তো 60 লিখে দাও, 60 নিউটন লিখে দাও। সরণ কত ঘটেছে? সরণ কত? 2.5 মিটার। 2.5 মিটার। এবার অসুবিধা হবে কি? থিটা, অর্থাৎ অ্যাঙ্গেলটা কত? অসুবিধা কিছু না, কোশ্চেনটা পড়ো। কোশ্চেনটা পড়ার পর এখানে চোখ আটকানোর কথা, লম্ব হবে, মানে 90 ডিগ্রি। অর্থাৎ cos কত? 90 ডিগ্রি। আর দেখার দরকার নেই, উত্তর শূন্য। কারণ আগেই বলেছি cos 90 ডিগ্রি মান 0। এর সাথে যতই গুণ করবে 0 হবে। অর্থাৎ তুমি তোমার গার্লফ্রেন্ডের পিছনে যতই ইনভেস্ট করো এখন এই টাইমে, ওই 0ই পাবে। ও নেট ফল তুমি 0ই পাবে এখন। ও পরবর্তী সময় অনেক টাইম থাকবে, তখন তুমি ইনভেস্ট করতে পারো। রিলেট করো না ভাই, পড়াচ্ছি। চলো আরেকটা অঙ্ক করি, তারটাকে লিখে নিই। ঠিক আছে, দেখো লেখা কমপ্লিট। কোশ্চেনটা দেখো, বলছে একজন বালক 5 কেজি ওজনের বই 5 মিনিট ধরে নিয়ে দাঁড়িয়ে আছে। তো কৃতকার্য কত? তো একটা বালক আছে যে তার 5 কেজি ওজনের বই, ওর ওজন যে কত? 5 কেজি ওজনের বই 5 মিনিট ধরে নিয়ে দাঁড়িয়ে আছে। কৃতকার্য কত? তোমাদের মধ্যে কি হতে পারে? আমার মতে শূন্য। কেন? কারণ যে বালকটা আর কি বইটা ধরে আছে না, সেই বালকটি সেই বইটা ধরে একই জায়গায় স্থির আছে, তার সরণ ঘটেনি। অর্থাৎ দেখো W ইকুয়াল টু F S cos থিটা, যাই হোক থিটা যেই আসবে, এবার S সরণ ঘটতে হবে, মানে নেই বল প্রয়োগ করতে হবে, তার সাথে সাথে সরণ ঘটাটাও খুব দরকার। সরণ যদি না ঘটে তাহলে কার্য ঘটবে না। তো আজকের জন্য फिलहाल इतना ही। आपकी तरह मैं भी मायूस हूं, लेकिन उम्मीद पर दुनिया कायम है। दिल दुखा है लेकिन टूटा तो नहीं है, और उम्मीद का दामन छूटा तो नहीं है। इसलिए आज के लिए इतना ही।